সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো এই ভিডিও থেকে আমরা দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করবে। সেখানে সমস্ত সাবজেক্টের তোমরা সাজেশন, মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে, এবং সিলেবাস এই সব কিছু তোমরা পিডিএফ সহ পেয়ে যাবে। তো চলো এখন আমরা এই ভিডিও থেকে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন আর প্রশ্নপত্রটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে 2 নম্বর অধ্যায়, যেটা ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এবং 3 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তো এই দুটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এছাড়াও তোমাদের এটা হচ্ছে নাম্বার বিভাজন। তো ফার্স্ট ইউনিট টেস্টের তোমার পরীক্ষায় তোমাদের 15 নম্বর দেওয়া থাকবে পূর্ণমান, সেখানে 30 মিনিটের সময় দেওয়া থাকে, ঠিক আছে। তো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই যে অধ্যায় রয়েছে এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। একটি থাকবে এসএকিউ প্রশ্ন, একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের, একটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। আর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, একটি এসএকিউ, একটি 2 নম্বর, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন। ওকে, তো তোমাদের 2টি অধ্যায় থেকে 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে, 5 নম্বর। আর 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি অধ্যায় থেকে 2টি দেওয়া থাকবে, একটি লিখতে হবে, 2টির মধ্যে একটি লিখতে হবে। 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি অধ্যায় থেকে, যে কোনো একটি লিখতে হবে, 2 নম্বর। আর এসএকিউ যেগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হয়, সেগুলো তোমাদের 2টো দেওয়া থাকবে, 2টো লিখতে হবে। আর এমসিকিউ দেওয়া থাকবে 3টির মধ্যে 3টি কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 15 নম্বরের ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার বিভাজন। এরকম কিন্তু তোমাদের প্যাটার্নে প্রশ্ন করা হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো দেখো, এটা হচ্ছে একটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র। এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে 3টি এমসিকিউ, 3টির মধ্যে কিন্তু 3টি তোমাদের উত্তর করতে হবে। এরপর 2 নম্বর জায়গায় দেওয়া আছে এক কথা উত্তর লিখতে হবে, এগুলো ঠিক আছে। 2টি দেওয়া আছে, 2টির মধ্যে 2টি উত্তর লিখতে হবে। এবং 3 নম্বর জায়গায় 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। আর 4 নম্বর মানের যে কোনো দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে, 3 নম্বর মানের প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। আর 5 নম্বর মানের 5 নম্বর দাগে তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। তো যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে, 5 নম্বর। তো এরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন করা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। তো চল এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা কী হবে সেগুলো একবার দেখে নিই। দেখো, প্রথমে কী দেওয়া আছে 1 নম্বর দাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 1 × 3 = 3, ঠিক আছে। 3টি দেওয়া আছে, 3টির উত্তর লিখতে হবে। প্রথমে কয়ের দাগে দেওয়া আছে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750, 850 না 950 খ্রিস্টাব্দে। তো বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে প্রথম খলিফা ছিলেন মোহাম্মদ ঘড়ি, বাইতুল্লাহ না আবু বকর। তো প্রথম খলিফা ছিলেন আবু বকর, ঠিক আছে। এরপর হচ্ছে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয় নাড়ু, উর না নগরম। তো কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয় নাড়ু। ওকে, এরপর দেখো 2 নম্বর দাগে প্রশ্ন কি দেওয়া আছে, এক কথা উত্তর দাও 1 × 2 = 2। 1 নম্বর দাগে কয়ের দাগে দেওয়া আছে সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল। তো সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি ছিল। নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি। তো পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। তো কয়ের দাগে দেওয়া আছে প্রাচীন বাংলার প্রধান 2টি অঞ্চলের নাম লেখো। প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো। তো প্রাচীন বাংলার প্রধান 2টি অঞ্চলের নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন ও বরেন্দ্র, ঠিক আছে। আর প্রাচীনকালে ভাগীরথী ও পদ্মার মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ অঞ্চলকে বলা হতো, বদ্বীপ অঞ্চলকে বঙ্গ বলা হতো। ওকে, নেক্সট হচ্ছে খয়ের দাগে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম লেখো। আমরা লিখব লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম হলো জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং শরণ। ওকে, এরপর দেখো 4 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয়। তো শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এ কারণে আর্য মঞ্জুশ্রী মূলকল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে সমালোচনা করা হয়েছে। এরপর 4 খয়ের দাগে দেওয়া আছে জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। উত্তর লিখবো আমরা এখানে একটা টেবিলের মধ্যে লিখছি, এটা হচ্ছে পাল বংশ আর এটা হচ্ছে সেন বংশ। তো এই দুটি শাসনের মধ্যে আমাদের তুলনা করতে হবে। তো প্রথম হচ্ছে 400 বছরেরও বেশি স্থায়ী হয় পাল বংশ, আর সেন বংশ কতদিন স্থায়ী হয় না 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী হয়, ঠিক আছে। এরপর জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হয় পাল বংশে, ঠিক আছে, পাল আমলে। আর জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন, ঠিক আছে, সেন আমলে। এরপর সমাজে
পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, আর সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। ঠিক আছে, এভাবে পাল আর সেন আমলের যে তুলনা সেটা আমরা এখানে লিখলাম। এরপর দেখো পরের প্রশ্ন 5 নম্বর থেকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর। ঠিক আছে, কয়ের দাগে দেওয়া আছে বাংলার স্বাধীন রাজা শশাঙ্ক সম্পর্কে আলোচনা করো। তো আমরা এখানে উত্তর লিখছি, শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। ঠিক আছে, এরপর পরের পয়েন্টে লিখছি রাজ্য বিস্তার, অর্থাৎ শশাঙ্কের রাজ্য বিস্তার। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমস্ত গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্গদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ওকে, এর পরের পয়েন্ট হচ্ছে কৃতিত্ব, হর্ষবর্ধনের কৃতিত্ব। শশাঙ্কের হাতে মৌখলী রাজা গ্রহবর্মা ও পুষ্যভূতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্তু করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। ঠিক আছে, এইভাবে আমরা শশাঙ্ক সম্পর্কে লিখলাম। এরপর দেখো 5 ক্ষয়ের দাগে বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। তোমরা লিখবো এখানে পাল রাজ ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত মগধে, যেটা হচ্ছে বিহারের ভগলপুর জেলা, ওকে, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ পাল রাজা ধর্মপাল বিক্রমশীল মহাবিহার সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এরপর আমরা লিখছি শিক্ষা পরিকাঠামো। বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যা চর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3000। এই মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো। ওকে, এরপরের প্রশ্ন দেখো, এরপরের পয়েন্ট আমরা লিখছি অধ্যাপক বৃন্দ, অর্থাৎ বিক্রমশীল মহাবিহারের কোন কোন অধ্যাপক সেখানে পড়াতেন আর কি। বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্ম চর্চা ও শিক্ষার জন্য 100-রও বেশি আচার্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ, কল্যাণ, রক্ষিত, শ্রীধর, এরপর হচ্ছে অভয়াকর গুপ্ত প্রমুখ। ঠিক আছে, দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। নেক্সট পয়েন্ট আমরা লিখছি মহাবিহারের ধ্বংস সাধন। ঠিক আছে, মহাবিহার ধর্মপালের সময় থেকে পরবর্তী প্রায় 500 বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষাচর্চার অন্যতম কেন্দ্র ছিল। ঠিক আছে, লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন। ঠিক আছে, এভাবে বিক্রমশীল মহাবিহার ধ্বংস হয়েছিল। তো বিক্রমশীল মহাবিহার সম্পর্কে আমরা এখানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখলাম। ওকে, তো এটা ছিল ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস এগুলো কিন্তু পিডিএফ সহ পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।